আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আপনারা জানেন আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসে নতুন একটি টপিকস যুক্ত হয়েছে, সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চতর গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলব, যেই প্রশ্নগুলো আয়ত্ত করলে সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সৃজনশীলের ক নাম্বার আমাদের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। উচ্চতর গণিতের সংক্ষিপ্ত সিলেবাসে সবার প্রথমে যেই অধ্যায়টা রয়েছে, দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে আমরা ৬টা ভাগে বিভক্ত করেছি। এই ৬টা ভাগে অর্থাৎ ৬টা টাইপে বিভক্ত করা প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলব। তাহলে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আমরা আয়ত্ত করি, তাহলে এগুলো যেমন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কাজে দিবে, এগুলো সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের জন্য কাজে দিবে, এগুলো এমসিকিউ এর জন্য কাজে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সবার প্রথমে যেই টাইপটা রয়েছে সেটি হচ্ছে, আমরা এখানের মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণর হিসাবে স্টার চিহ্ন দিয়ে দিছি। এটা একটু বলে রাখতে চাই, গুরুত্বপূর্ণর হিসাবে স্টার চিহ্ন দিয়ে দিছি। যেমন 3 স্টার, 2 স্টার, 1 স্টার, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যেও কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে আমরা জানিয়েছি এই স্টার চিহ্নের মাধ্যমে। সবার প্রথমে যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে একটা বহুপদী দিয়ে এক্স চলক এখানে উল্লেখ করে দিছে যে চলকটা হচ্ছে এক্স। এক্স চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। এই বহুপদীটিতে এক্স চলকের মাত্রা এবং ধ্রুবপদ নির্ণয় করতে বলা হয়েছে। আরেকটা বহুপদী মাত্রা এবং ধ্রুবপদের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। এরপর ২ নাম্বার টাইপে যদি যাই, এখানে একটা বহুপদী দিয়ে তাকে m+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তারা জানতে চেয়েছে। এই বহুপদীটাকে যদি 2x + 1 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ভাগশেষ নির্ণয় করার একটা টাইপ। তারপর 3x - 1 দ্বারা যদি আমরা এই বহুপদীটাকে ভাগ করি তাহলে ভাগশেষ 7 হয়। এটা তারা বলে দিছে, বলছে m এর মান নির্ণয় কর। তো এইরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে বলা হলো যে এই বহুপদীর সহগগুলো পূর্ণ সংখ্যা, x - 1 হচ্ছে এটা একটা উৎপাদক, এই বহুপদীটার একটা উৎপাদক হচ্ছে x - 1। তাহলে দেখাও যে p + q + r + s = 0। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে সমাধান করে ফেলো বুঝে বুঝে, কারণ এগুলো করলে একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে, সৃজনশীল প্রশ্নের ক নাম্বার হয়ে যাবে, এমসিকিউও হয়ে যাবে। ৩ নাম্বার টাইপে যাওয়ার পরে এখানে একটা বহুপদী দেওয়া, তারা বলছে p(2), p(-2), p(½ নির্ণয় করা। অর্থাৎ জাস্ট এই এক্সের জায়গাতে 2, এক্সের জায়গাতে -2, এক্সের জায়গাতে হাফ বসিয়ে রেজাল্টগুলো আমরা বের করব। তো এইভাবে করে একই রকমের প্রশ্ন এখানে বেশ কয়েকটা দেওয়া আছে। এরপরে ৪ নাম্বার টাইপে যদি আমরা যাই, এখানে একটা প্রশ্ন, এখানে একটা বহুপদী দিয়ে আমাদেরকে বললো দেখাও যে f(x) এর একটি উৎপাদক হচ্ছে x+3, অর্থাৎ উৎপাদকটা হচ্ছে x+3। আমরা জানি যে কোনো এটা যদি উৎপাদক হইতে হয় তাহলে আমরা উৎপাদকের মাধ্যমে বহুপদীকে যখন আমরা ভাগ করি, বহুপদীর এই পুরোটার রেজাল্ট 0 চলে আসে। তাহলে x+3 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট 0 আসবে। ভাগটা করব কিভাবে করে? খুব সহজ। এই যে x+3 এখানে দেওয়া আছে, আমরা যেই কাজটা করব, x+3 = 0 মনে মনে ধরে ফেলবো। তাহলে x এর মান আসবে -3। x এর মান যেহেতু -3, আমরা এখন x এর জায়গাতে -3 বসায়া দিব প্রত্যেকটা জায়গাতে। ক্যালকুলেশন করলে 0 আসবে। যদি দেখি x এর মান -3 বসানোর ফলে সম্পূর্ণটা 0 হয়ে গেছে, আমরা বলবো x+3 হচ্ছে উৎপাদক। তো এরপরে ৪ নাম্বার টাইপে আমাদেরকে বলল যে একটা বহুপদী দিয়ে এই বহুপদীটা চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করার জন্য। এটা কি চক্রক্রমিক, এটা কি সমমাত্রিক, আমরা এটা যাচাই করব। চক্রক্রমিক, 3টা চলক অথবা তার চেয়ে বেশি চলক স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি বহুপদীর মানের কোনো পরিবর্তন না ঘটে তাহলে তাকে চক্রক্রমিক বলা হয়। তাহলে আমরা এরকমভাবে পরিবর্তন করে দেখব। এরপরে ৫ নাম্বার যেই টাইপটা, এখানে তো উৎপাদকের বিশ্লেষণ। ৫ নাম্বার টাইপে বহুপদী দিয়ে তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা যাব ৬ নাম্বার টাইপ। ৬ নাম্বার টাইপে আমাদেরকে একটা ছোটোখাটো একটা আংশিক ভগ্নাংশ, যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা শিখতেছি, তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তো অনেক বড় আংশিক ভগ্নাংশ দিবে না, ছোট্ট করে দিবে। তো ছোট একটা আংশিক ভগ্নাংশ এখানে দেওয়া আছে, বলা হলো a ও b মূলদ সংখ্যা, b এর মান নির্ণয় করো। এখানে b এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো b এর মান নির্ণয় করার জন্য b এর নিচে অর্থাৎ হর হিসেবে যেটা আছে তাকে আমরা ব্যবহার করে b এর মান বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, তার
সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখলাম। এবার আমরা সপ্তম অধ্যায়ে অসীম ধারাতে যাচ্ছি। অসীম ধারাতে সবার প্রথমেই যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, একটা ধারা দিয়ে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে, কি বলছে যদি থাকে তাহলে তা নির্ণয় করার জন্য। এই যে ধারাটা, এই ধারাটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। তো এই অসীম গুণোত্তর ধারাটার অসীমতক সমষ্টি যদি থাকে, অর্থাৎ আমরা আগে চেক করব অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তা নির্ণয় করার জন্য বলা হচ্ছে। এরপরে একই রকমের প্রশ্ন, হ্যাঁ একই রকমের প্রশ্ন, এখানের মধ্যে একটা ধারা দেওয়া, অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো, এটাও একই প্রশ্ন। ঠিক আছে, তো অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো, এই রিলেটেড একটা প্রশ্ন চলে আসতে পারে। পরবর্তী টাইপে একটা ধারা দিয়ে প্রথম 101 পদের সমষ্টি কত, ধারাটির 3 টু দি পাওয়ার n পদের সমষ্টি কত নির্ণয় করতে বলা হয়েছে। 3 নাম্বার টাইপে ধারা দিয়ে একটা অনুক্রম দিছে, এখানে অনুক্রম যেহেতু কমা কমা চিহ্ন দেওয়া, তাহলে অনুক্রমটার সাধারণ পদ নির্ণয় করতে বলছে, সাধারণ পদ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সাধারণ পদ নির্ণয় রিলেটেড এই 3 নাম্বার টাইপটা। 4 নাম্বার টাইপে অনুক্রমের নবম পদ বের করতে বলছে, দশম পদ, 15তম পদ, 8তম পদ নির্ণয় করতে বলছে, অর্থাৎ নির্দিষ্ট একটা পদ নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে 5 নাম্বার টাইপে গিয়ে একটি অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি দিয়ে দেওয়া হলো, সাধারণ অনুপাত দিয়ে দেওয়া হলো, প্রথম পদ বের করতে বলা হয়েছে। প্রথম পদ মানে কি, এ অসীমতক সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে, সাধারণ অনুপাত আর এর মান দিয়ে দেওয়া হয়েছে, প্রথম পদ অর্থাৎ এ এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। একই রকমের প্রশ্ন পরেরটা, হ্যাঁ এখানে সাধারণ অনুপাত বের করতে বলছে, এর পরেরটা সাধারণ অনুপাত বের করতে বলছে। একই রকমের প্রশ্ন, একই রকমের সিস্টেম। 6 নাম্বার টাইপে গিয়ে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। এখানের মধ্যে যেই দশমিক ভগ্নাংশগুলো দেখতেছি, এখানে অঙ্কের উপরে মানে ডিজিট, হ্যাঁ অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন দেওয়া আছে, এদেরকে মূলদীয় ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে বলা হচ্ছে। 7 নাম্বার টাইপে গিয়ে সাধারণ পদ দিয়ে দিল, অনুক্রমটা নির্ণয় করো, সাধারণ পদ দিয়ে দিল, অনুক্রমটা নির্ণয় করো, এই সংক্রান্ত টাইপ। তো সপ্তম অধ্যায় অসীম ধারা, এই ধারার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। এবার অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিতে গিয়ে সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখব, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেছেন এখানে 3 স্টার দেওয়া রয়েছে, তাহলে এই প্রশ্নটা ভালো করে আয়ত্ত করে ফেলব। এরপরে দ্বিতীয় টাইপে যে কোনো একটা কোণ দিয়ে তাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড রেডিয়ানে প্রকাশ করো, 33 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড রেডিয়ানে প্রকাশ করো, 5π/13 ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। ঠিক আছে, 60 মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ ডি ডিগ্রি আর রেডিয়ান হলে d/180 = r/π, এটা তোমরা দেখাও। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলব। এরপর একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:4, ত্রিভুজের বৃহত্তম কোণটিকে 60 মূলক পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। আমরা জানি যে কোণগুলো প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো আমাদেরকে বললো 60 মূলক পদ্ধতিতে প্রকাশ করার জন্য। পরবর্তী টাইপে যাওয়ার পরে এখানে -1465 ডিগ্রি, এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত তা চিত্র সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। ঢাকা ও রাজশাহী পৃথিবীর কেন্দ্রে 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, S = r থিটাটা, এই সূত্রটা প্রয়োগ করলেই রেজাল্টটা আমাদের সামনে চলে আসবে। একই রকমের প্রশ্ন পরেরটাও, একটি চাকা 2.25 কিলোমিটার পথ যেতে 45 বার ঘুরে, চাকাটার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য বলা হচ্ছে। একটা ঘড়িতে 4:35 বাজে, তাহলে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তো ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণকে রেডিয়ানে প্রকাশ করার জন্য বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, sin a + sin স্কয়ার a = 1, দেখাও যে cos⁴a + cos² a = 1, আমাদেরকে এটা দেখাইতে হবে। একই রকমের এখানে একটা প্রশ্ন, তথ্য দেওয়া আছে, প্রমাণ করো। তো আমরা এরকম এই যে মান দেওয়া থাকবে, প্রমাণ করতে বলছি এরকম, এগুলো অঙ্কগুলো খুব ছোট ছোট, এই অঙ্কগুলো সমাধান করে ফেলবো। একই রকমের অঙ্ক এগুলো। তারপরে 8.3 এই অঙ্কগুলো আপনারা করেছেন, cos -25π/3 এর মান নির্ণয় করো,
10 মাইনাস 25 পাই বাই 6 এর মান নির্ণয় করো। এই প্রশ্নগুলো। আচ্ছা, এই প্রশ্নগুলো খুব ছোট ছোট প্রশ্ন। আচ্ছা, 9 নাম্বার যে প্রশ্ন, tan থিটা ইকুয়াল টু 3/4, cos থিটা ঋণাত্মক হলে sec থিটার মান বের করো। আমরা জানি tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 3/4। cos থিটাটা ঋণাত্মক, তো সেই ক্ষেত্রে আমরা sin থিটার মান বের হবে, cos থিটার মান বের হবে, sec থিটার মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। কার মান বের করতে বলা হয়েছে? sec থিটার মান বের করতে বলা হয়েছে। sin a ইকুয়াল টু হাফ এবং sin a ও sin b একই চিহ্ন বিশিষ্ট হলে tan a এর মান নির্ণয় করো। অনুশীলনী 8.2-এ আপনারা এই অঙ্কগুলো করেছেন। সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন, তাই না? 10 নম্বর টাইপে tan থিটা ইকুয়াল টু -3 হলে থিটার মান বের করো এবং থিটার এখানের মধ্যে সীমাবদ্ধতা দেওয়া আছে, সীমানা রেঞ্জ। থিটার মান 0-র চাইতে বড় এবং পাইয়ের চাইতে ছোট, তাহলে থিটার মান বের করতে বলা হয়েছে। একই রকমের প্রশ্ন cos আলফা, তো আলফা 90 ডিগ্রি চেয়ে বড়, 180 ডিগ্রি চেয়ে ছোট, আলফার মান বের করো। একই রকমের প্রশ্ন, একই রকমের প্রশ্ন। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। sin থিটা ইকুয়াল টু -√3/2, থিটার মান 90 ডিগ্রির বড় এবং 270 ডিগ্রির চাইতে ছোট, কারণ এখানের মধ্যে হচ্ছে গিয়ে 2 যায় 90, হ্যাঁ 270 ডিগ্রি চাইতে ছোট, 90 ডিগ্রি চাইতে বড়, 270 ডিগ্রি চাইতে ছোট, থিটার মান বের করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ, এবং আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। হ্যাঁ, আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন, খুব ভালোভাবে এই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। 9ম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখানের মধ্যে প্রথম টাইপে লগের একটা অঙ্ক দিয়ে বলছে দেখাও বামপক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করব, অঙ্কটা করতে 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 এক পর্যায়ে রেজাল্ট হিসাবে হাফ চলে আসবে আমাদের সামনে। একই রকমভাবে পরেরটা প্রমাণ করো এটা সমান এটা। 2 নম্বর প্রশ্নে বলছে এটার মান নির্ণয় করো, এটা সরল ফল কত, সরল করো, সরল করো। হ্যাঁ, এই সংক্রান্ত অঙ্ক। তো এগুলো সব প্রায় একই রকমের অঙ্ক। এই যে এই প্রশ্নটা দেখেন, এখানের মধ্যে বলা হলো এটা সমান এটা সমান এটা, a ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু জেড এটা দেখাও, এক্স ইকুয়াল টু জেড এটা দেখাও। ওই প্রশ্নটা যেরকম এটাও একই রকমের প্রশ্ন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখাও যে এবিসি ইকুয়াল টু 1, এবিসি ইকুয়াল টু 1 এটা আমাদেরকে দেখাইতে হবে। তারপরে একই রকমের অঙ্ক, তাহলে এগুলোর বলে লাভ নাই, আপনারা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝে বুঝে সলিউশন করে ফেলবেন ইনশাআল্লাহ। এখানের মধ্যে এটা সমান এটা হলে a এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। আচ্ছা, সব একই রকমের প্রশ্ন। এখানে মধ্যে বলছে 8 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32 টু দি পাওয়ার y হলে x বাই y এর মান নির্ণয় করো, x বাই y এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো এখানে মধ্যে দেওয়া আছে। তারপরে এখানে মধ্যে b ইকুয়াল টু একটা তথ্য দেওয়া, আবার বলা আছে b ইকুয়াল টু 8। দেখেন এখানে কিন্তু 3 স্টার দেওয়া, অর্থাৎ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। b ইকুয়াল টু এই তথ্যটা দেওয়া, b ইকুয়াল টু 8 এটাও দেওয়া। দেখাও যে p কিউ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কিউ আর টু দি পাওয়ার -1 দেখাও, এটা সমান এটা দেখাও। ঠিক আছে, মান নির্ণয় করো। এই যে অঙ্কটা দেওয়া, প্রশ্নটা দেওয়া, এটার মান নির্ণয় করো। 7 নম্বর টাইপে মান নির্ণয় করার অঙ্ক, তথ্য দেওয়া আছে, আমাদেরকে মান নির্ণয় করতে হবে। 8 নম্বর টাইপে ফাংশনের ডোমেন রেঞ্জ এই সংক্রান্ত প্রশ্ন এখানে আছে। 8 নম্বর টাইপটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ 9ম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টার মধ্য থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই ডোমেন, ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং লনের, হ্যাঁ এই যে লন সংক্রান্ত এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন সবগুলোই 3 স্টার দেওয়া আছে, ভালো করে আমরা আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। এরপর 10ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতিতে যাওয়ার পরে n ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল 3 এটা সমান n এর মান বের করো। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এই দ্বিপদী রাশিটির বিস্তৃতি নির্ণয় করো। ঠিক আছে, এই দ্বিপদী রাশিটার প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে প্রথম 4টা পদ পর্যন্ত বিস্তৃত করো। এক্স কিউবের সহগ বের করো। কে কিউবের সহগ 560 হলে এক্স এর মান নির্ণয় করো। একই রকমের প্রশ্ন, একই রকমের প্রশ্ন। মধ্যপদ নির্ণয় করো, পাওয়ারের উপরে নির্ভর করবে মধ্যপদটা। এখানে বলছে এক্স বর্জিত পদ, ওয়াই মুক্ত পদ নির্ণয় করো।
তো দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি শেষ হওয়ার পর আমরা চলে আসবো একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতিতে। স্থানাঙ্ক জ্যামিতি প্রথম যেই টাইপে আমরা প্রশ্নগুলো রেখেছি সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত। তারপর বলা হয়েছে যে মূল বিন্দু অর্থাৎ 0,0 মূল বিন্দু হতে এই বিন্দুটা এবং এই বিন্দুটা সমদূরবর্তী। তাহলে আমরা মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। তারা বলছে সমদূরবর্তী, তার মানে এই দুইটা দূরত্ব সমান। আমরা যে দুইবার রেজাল্ট বের করলাম, দুইটা রেজাল্ট সমান, কে এর মান বের করো, মাঝখানে সমান চিহ্ন দিয়ে অঙ্কটা করে ফেলবো, কে এর মান চলে আসবে। একই রকমের প্রশ্ন পরেরটা, কিন্তু খেয়াল করে দেখছেন এখানে 3 স্টার দেওয়া আছে। অর্থাৎ অধ্যায় 11 থেকে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এই প্রশ্নগুলো রয়েছে। তো 1 নম্বর টাইপে থাকা এই যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের এই প্রশ্নগুলো আমরা ভালোভাবে সলভ করে ফেলবো। এরপরে 2 নম্বর টাইপে বলা হয়েছে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। কি বের করো? ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। 3 নম্বর যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে মধ্যে বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, ঢাল নির্ণয় করো। হ্যাঁ, ঢাল নির্ণয় করো। তারপরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, ঢাল দেওয়া, এক্স এর মান বের করো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু 3টি সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। একদম পুরোপুরিভাবে আপনার অনুশীলনের অঙ্ক এগুলো, একদম অনুশীলনের অঙ্ক। ঠিক আছে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, তারপরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সমীকরণ বের করো। আমরা জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করা সম্ভব। এখানের মধ্যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া এবং ঢাল দেওয়া, সমীকরণ বের করতে বলা হয়েছে। 5 নম্বর টাইপে এই যে সমীকরণটা আমরা জানি একটা সমীকরণ, তো একটা সরল রেখা। তো বলা হয়েছে এই সরল রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করো। এই রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন সব একই রকমের প্রশ্ন। হ্যাঁ, একই রকমের প্রশ্ন। এখানে বলা হলো দেখাও যে কিউ বিন্দু এস বিন্দুর সংযোগ সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। আমরা একদম অঙ্কটা করে মান নির্ণয় করে দেখাবো যে হ্যাঁ আসলেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করেছে। আমরা একদম অঙ্কটা করে দেখাবো। তো অধ্যায় 11 শেষ। অধ্যায় 11 শেষ হওয়ার পরে আমরা যাব দ্বাদশ অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর, এই অধ্যায়টাতে। এখানে সবার প্রথমেই আমাদেরকে যেই প্রশ্নটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে সংজ্ঞা দাও। শূন্য ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর কাকে বলে, লব্ধি ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে, এই প্রত্যেকটার ব্যাখ্যা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে যেই প্রশ্নটা দেওয়া, এবিসিডি সামান্তরিকের এবি ভেক্টরকে এসি ভেক্টর ও বিসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এরপরে এখানের মধ্যে বলা হলো 3 নম্বর টাইপে এসে ত্রিভুজটির 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এসি ভেক্টরকে এএম ভেক্টর এবং বিএন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। 4 নম্বর টাইপে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর উল্লেখ করা আছে। বলা হয়েছে চিহ্নিত চিত্রসহ এবি ভেক্টরকে এ ভেক্টর ও বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এখানে 3 স্টার দেওয়া আছে। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালোভাবে বুঝে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসের সর্বশেষ যে অধ্যায়, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, খুবই মজা লাগে তাই না? প্রায় বলা চলে সকল শিক্ষার্থীর কাছে এই চ্যাপ্টারটা অনেক বেশি মজা, নাকি? খুব মজা লাগে, ভালো লাগে। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, এই অধ্যায়ে সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা রেখেছি সংজ্ঞা দাও। সম্ভাবনা কাকে বলে, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, সমসম্ভাব্য ঘটনা, দৈব পরীক্ষা, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এগুলোর সংজ্ঞা দিতে বলা হয়েছে। এটা 3 স্টার দেওয়া। এরপরে যেই প্রশ্নটা, একটা নিরপেক্ষ মুদ্রা যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে সংঘটিত ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলা হচ্ছে। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলা হচ্ছে। এবারে 2টি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে ঘটনাটির প্রবাবিলিটি ট্রি আঁকো। একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করা হলে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি আঁকো। আচ্ছা, তো এই প্রশ্নগুলো 3 নম্বর টাইপে যাওয়ার পরে 2টি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করো। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হয়েছে, কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা এবং সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো।
ঠিক আছে, দুইবার আর কি রেজাল্টটা বের করতে হবে। একবার কমপক্ষে 2H বের পাওয়ার সম্ভাবনা বের করব, আরেকবার সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা বের করব। 4 নাম্বার টাইপে গিয়ে 3 স্টার দেওয়া আছে যে এই প্রশ্নটাতে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা বের করো। আমরা একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করব, বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আমরা নির্ণয় করব। এরপরে 5 নাম্বার টাইপে যদি যাই, প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, খুব 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 ভালোভাবে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো, কারণ এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে সংক্ষিপ্ত, এমসিকিউ, সৃজনশীলের ক সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার টাইপে যাওয়ার পরে বলতেছে দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, বড় জোর 2H পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ বড় জোর এটা পাওয়ার সম্ভাবনা, বড় জোর ওইটা পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে পাওয়ার সম্ভাবনা, এই যে এখানে কমপক্ষে দেওয়া, ঠিক আছে। বড় জোর কমপক্ষে দুইটার মধ্যে কি পার্থক্য এবং এটার ফলে রেজাল্টটা কেমন আসে আমরা এগুলো ক্লাসের মধ্যে খুব ভালোভাবে বুঝিয়েছি। আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বার টাইপ, সর্বশেষ যেই টাইপ, এখানে বলা হয়েছে জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ম্যাথমেটিক্স শব্দটির, আচ্ছা ম্যাথমেটিক্সের জায়গায় হায়ার ম্যাথমেটিক্স দিলে বেশি ভালো হইতো না? আচ্ছা, সমস্যা নাই, একই তো কথা। ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল AEIOU হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করো। 3 স্টার দেওয়া আছে। ম্যাথমেটিক্স শব্দটার প্রত্যেকটা বর্ণকে খুলে খুলে একটা বাক্সের মধ্যে রাখা হলো, সেখান থেকে যদি একটা বর্ণ তোলা হয় সেই বর্ণটা স্বরবর্ণ অর্থাৎ AEIOU মানে ভাওয়েল হওয়ার সম্ভাবনা কত, এটা তারা জানতে চেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছি যে যেহেতু এবারকার সিলেবাসে নতুন এই টপিক্সটা সংযোজন করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, তো আমরা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যেই 8টা অধ্যায় আছে এই 8টা অধ্যায়কে বিশ্লেষণ করে কোন কোন প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, কারণ একটা প্রশ্ন সলভ করলে 2 নাম্বার পাওয়া যাবে, তো কোন কোন প্রশ্নগুলো এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উপযুক্ত এবং এই প্রশ্নগুলো সলভ করলে সৃজনশীলের ক নাম্বারও হবে, এমসিকিউও হবে। তো এই জন্য আমরা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। 3 স্টার, 2 স্টার, 1 স্টারের মাধ্যমে আমরা ভাগ করে দিয়েছি। আশা করব আপনারা সবাই খুব 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 ভালোভাবে অবশ্যই বুঝে বুঝে এই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। আর যদি আপনারা চান যে এই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে কোনো একটু সমস্যা হইতেছে বা সহযোগিতা চান, তো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের আমরা সমাধান করে দিয়েছি। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই আমাদের ইজি সিরিজের বইগুলো, এখানে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে তাদের ভিডিও করে কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করা মাত্রই সেই প্রশ্নের সমাধান আপনারা দেখতে পাবেন। তাই আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।